উপস্থিত সাংবাদিক বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা জানাই। আজকে আপনাদের কারণেই আমাদের রাজ্যের মানুষের কাছে আমরা আমাদের হৃদয়ের কথা তুলে ধরতে পারব। আসলে মানুষ বা জীব জগতের ধর্মই হলো সে বাঁচতে চায়। হতে পারে আমরা অতি সাধারণ মানুষ, বিগত দুর্ভাগ্যজনিত চক্রের ফলে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। তবে আমরাও বাঁচতে চাই। আমাদের ওই চরমভাবে বাঁচার আকুতি বর্তমানে আমাদের জন্য সৌভাগ্য চক্রের দরজা খুলে দিয়েছে। পরম পিতার দেখানো পথে চলে শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ সূত্রধর মহাশয়ের সঙ্গে আমরা বর্তমানে সর্বমোট 1017 জন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পেরেছি যে 2014 সালের ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি রায়ে চাকুরি হারা 462 জন শিক্ষক আমরা নয়। উক্ত রায়ে কোথাও 462 জনের সঙ্গে অন্যদেরও চাকরি চলে গেছে বলে উল্লেখ নেই। এই ব্যাপারে আমরা আমাদের পরামর্শদাতার পরামর্শক্রমে 2023-এর প্রথম দিকে মাত্র 17 জন সহযোদ্ধাদের নিয়ে প্রথম কেস করি। ওইখানে সুপ্রিম কোর্ট আমাদেরকে রিমেডি দিয়েছিলেন। পরে 2023 সালের মার্চের দিকে দ্বিতীয়বার কেস করি। ওইখানে আমাদেরকে লিবার্টি দিয়ে ত্রিপুরা হাইকোর্টে পাঠাই। সুপ্রিম কোর্টের রায় কপিতে বলা আছে যে ত্রিপুরা হাইকোর্ট তোমাদের যদি না শুনে তাহলে তোমাদের জন্য আমার কাছে দরজা খুলে আছে, চলে আসবে। এরপরে আপনারা সবাই জানেন যে এখানে হাইকোর্টে ট্রিপল বেঞ্চ গঠন হলো। সেই দিন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ বাবুর যে কেসটা উঠেছিল সেকেন্ড টাইম, অর্থাৎ দ্বিতীয় সেশনে। প্রথম সেশনে তো ট্রিপল বেঞ্চ গঠন হলো, ওখানে অবৈধভাবে এই বেঞ্চ গঠন করে বলা হয়েছিল চ্যাপ্টার ক্লোজ। কিন্তু আমাদের যে লিবার্টি দিয়ে সুপ্রিম কোর্ট পাঠিয়েছেন দ্বিতীয় সেশনে দেখা গেল এটা তো আমরা শুনে নিয়েছি বলে এটা চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছে। পরে তড়িঘড়ি আমরা সুপ্রিম কোর্টে আবার চলে যাই। এরপরে 5 তারিখ জানুয়ারিতে আমাদের প্রথম শুনানি হয়। ওই কেসে যে অন্যান্য শিক্ষকরা যারা মামলা করেছিলেন ওনাদেরকেও ট্যাগ করা হয়েছে এই শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণবাবুর সঙ্গে। বর্তমানে এই কেসটা এমন পর্যায়ে আছে যে আমাদের ডিপার্টমেন্টকে নোটিশ সুপ্রিম কোর্ট করেছেন যে আমরা যে তথ্য তুলে ধরেছি যে আমরা চাকরি যাইনি, তার কারণে সুপ্রিম কোর্ট আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন, সঙ্গে ডিপার্টমেন্টকে নোটিশও করেছেন। আমরা আশাবাদী। বিগত দিনে আমরা দেখতে পেয়েছি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা কমিশন গঠন করেন, 3 সদস্যের একটা কমিশন গঠন করে। ওই কমিশনের রিপোর্টে ওনারা বলেছেন যে আমাদের আসলেই চাকরি চাই না। আমরা 1017 জন বাদে আমরা আর জানি, কারণ 1017 জন লোকই প্রাণের তাগিদে ওনারা এসেছেন সুপ্রিম কোর্টে। এছাড়া কতজন আছে, কি আছে, কোথায় আছে আমি জানি না। আর আমি বলতে চাই এখানে যে কোর্ট বা আদালত তথ্য প্রমাণ ছাড়া গল্পে কাউকে বিশ্বাস করে না।
রায়ও দেয় না, তারা হলো তথ্য প্রমাণ লাগে। যাই হোক, পরম পিতার দয়ায় আমরা এমন এমন তথ্য পেয়েছি হাতে, যেটার কারণে আমরা বর্তমানে সুপ্রিম কোর্টে টিকে আছি। এবং আমি সেই সব সহযোদ্ধাদের বলতে চাই, যারা চাকরিচ্যুত হয়েছেন বলে দাবি করেন। আমরা 1017 জন মাত্র পিটিশনার হয়েছে, এর আগে কোনো কেস কিন্তু এত সংখ্যক পিটিশনার দেখাতে পারেনি। কোর্ট বরাবরই বুঝতে পেরেছেন যে 462 জনের লোকই বরাবর আমার কাছে চলে আছেন। আমি বলতে চাই, যারা গড় থেকে এরকম ভাবনা নিয়ে আছেন, ওনারা জিতলে আমরাও জিতব, ওনারা বৃথা বসে আছেন। কারণ আমরা যারা 1017 জন, আমরা আমাদের নাম, বাবার নাম, আমি কোথায় চাকরি করেছি, এই সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে রাখতে পেরেছি, কিন্তু ওনারা তো রাখতে পারেন। এখানে আমি বলবো, আমাদের নেক্সট হিয়ারিংটা হবে 17 তারিখ মে। এই গত রায়ে, গত যে হিয়ারিং শুনানিতে যে সুপ্রিম কোর্ট 4 সপ্তাহ সময় বেঁধে নোটিশ করেছেন, অর্থাৎ আগামী 17 মে আমাদের নেক্সট হিয়ারিং হবে। আমরা সেই হিয়ারিংয়ের আগে যদি কেউ চায় যে আমাদের সাথে যুক্ত হতে, তাহলে এখানে শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ বাবু আছেন, এখানে শ্রদ্ধেয় শিক্ষক সুমন স্যার আছেন, আরও বিভিন্ন জায়গাতে, যেমন শামসুদ্দিন স্যার আছেন নর্থের। আমাদের 8টা ডিস্ট্রিক্টে এরকম ভাগ ভাগ করে লোক রাখা আছে। তাই বিগত কয়েকদিন আগে একটা প্রেসে আমরা দেখেছি, বিভিন্ন সংবাদ মিডিয়াতে, যে আসলে 700 জন পিটিশনার নয়, 1017 জন পিটিশনার। প্রত্যেকেই যার যার ব্যক্তিগতভাবে এই নেই পাওয়ার এই কাজে হাত বাড়িয়েছেন। আমি আপামর জনসাধারণ, যারা মানুষের বাঁচা বাড়াকে চাই, যারা আমরা বাঁচুক যারা চাই, যারা মানবতাবাদী, তাদের কাছে আমরা ভিক্ষা করব, ওনারা যদি চান যে আমরা আর্থিকভাবে আসলে দুর্বল হয়ে পড়েছি, চাকরি যাওয়ার পর বিভিন্নভাবে টেনশনে অনেক লোকই মারা গেছেন ইতিমধ্যে, অনেকে প্রেসারে, অনেকে বিভিন্ন রোগ শোকে ভুগে আছেন। তারপরেও যে আইনি পরামর্শদাতাদের সঙ্গে পরামর্শ করে আমরা জানতে পারলাম যে আমাদের চাকরি যায়নি, ওইভাবে আমরা আছি। এবং আমরা আপামর সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রার্থনা জানাচ্ছি। এই কথাগুলি বলেই চেষ্টাতে সুপ্রিম কোর্ট আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরকে নোটিশ করেছে কারণ দর্শানোর জন্য, কেন আমাদেরকে ছাঁটাই করা হলো। এই ব্যাপারে আপনারা মোটামুটি অবগত আছেন, তারপর আমি তো একটা কথা বলছি। এই যে এখন যে নোটিশটা করেছে, এর পূর্বের ইতিহাসটা হলো, আমরা প্রথমে সুপ্রিম কোর্টে একটা কন্টেম্প পিটিশন করেছিল। এটার মেন পিটিশনার আমি নারায়ণ শিক্ষক, জিটি শিক্ষক। তার পরিপ্রেক্ষিতে কেসটা 2 বার হিয়ারিং হয়। তারপরে আমাদেরকে একটা রেমেডি দেওয়া হয়, বলা হয় যে তোমাদের কাছে আইনের দরজা খোলা আছে, তোমরা সেটা কাজে লাগাইতে পারো। তখন আমরা সুপ্রিম কোর্টে আরেকটা কেস করি, সেটা শোনার পর সুপ্রিম কোর্ট আমাদেরকে লিবার্টি দিয়ে হাইকোর্টে পাঠিয়ে দেয়। যখন হাইকোর্টে কেসটা উঠে, ওই দিন একটা ফুল বেঞ্চের একটা হিয়ারিং ছিল। তো ওই ফুল বেঞ্চের হিয়ারিংটা আগে হয়। আমরা আবেদন করেছিলাম যেন, যেহেতু আমাদের কেসটা সুপ্রিম কোর্ট থেকে পাঠিয়েছি লিবার্টি দিয়ে, ডাবল বেঞ্চে উঠবে, আমাদের কেসটার জন্য আগে হিয়ারিং হয়। কিন্তু আমাদের হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট আমাদের কথা শুনেনি। তারা ফুল বেঞ্চের আগে হিয়ারিং করেছে, হিয়ারিং করে ওই কেসটাকে ডিসমিস করে দিয়েছে। পরবর্তী সময় 5 মিনিট পরে আমার কেসটা উঠে,
আমার কেসটাকে সিমিলার ম্যাটার বললো ইট ইজ অলরেডি ডিসাইডেড বাই দ্য ফুল বেঞ্চ, এই কথা বলে ডিসমিস করে দেয়। আমরা কিন্তু আশা করেছিলাম যেহেতু সুপ্রিম কোর্ট পাঠিয়েছে হাইকোর্টে, হয়তো হাইকোর্ট আমাদের কথাটা মনোযোগ দিয়ে শুনবে। তাই আমরা কি করলাম, ওকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কেসটা আবার সাবমিট করলাম। আমি যখন কেসটা সাবমিট করি তার 20 দিন পরে প্রণববাবু ওনার কেসটা সাবমিট করে, তখন দুইটা কেস কি ট্যাগ করে জানুয়ারির 5 তারিখ হিয়ারিং হয়। বিচারপতিগণ দেখলেন আমাদের কেসের যুক্তিকতা আছে, তাই তারা জিনিসটাকে আরও ডিটেল শোনার জন্য আরেকটা ডেট নির্ধারণ করলেন। তখন আমরা পিটিশনার ছিলাম 165 জন। ওই আরেকটা ডেটের আগে আমরা আরেকটা এসএলপি জমা দিই স্বপ্নারানী দাস নামে, সেখানে 481 জন আবার পিটিশনার যুক্ত হয়। তো এই যথারীতি 26 ফেব্রুয়ারি কেসটি হিয়ারিং হয়। হিয়ারিং হওয়ার পর বিচারপতিগণ দেখলেন যে আমাদের যে যুক্তিগুলো আমরা তুলে ধরেছি, যেটা আমাদের সঠিক আমাদের যুক্তিগুলা, তারপরও তিনি বললেন না, কেন এমন হলো, আমার কেসটা ডিটেলস জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। আমাদের অ্যাডভোকেট আমাদের পক্ষ থেকে তখনই নোটিশের কথা দাবি করেছিল, না আমি আর একটু শুনে নিই বিষয়টা কি। তো পরবর্তী সময় তিনি গত 16 এপ্রিল আবার ডেট নির্ধারণ করলেন। ওই পাকে তখন আমরা আরেকটা এসএলপি করি রেজিনা দেববর্মা নামে, সেখানে 371 জন যুক্ত হয়। এই নিয়ে মোট 1017 জন আমার সাথে যুক্ত হয়। তো বিভিন্ন মিডিয়াতে ওই 700 আসে, 1000 আসে, এটা কেউ না, এটা আমাদেরই কেসের সাথে যারা যুক্ত হয়েছে সেই পিটিশনার সংখ্যাটাই। আর প্রণববাবুর একটা কেস আছে, ওইটাও আমার সাথে যুক্ত হয়, ট্যাগ হয়ে হিয়ারিং হয়। এখন সেদিন লাস্ট ডেটে বিচারপতিগণ আমাদের যে বিষয়গুলো দেখে সন্তুষ্ট হয়ে তিনি রাজ্য সরকারকে, রাজ্যের শিক্ষা দপ্তরকে শোকজ করেন আর কি, নোটিশ ইস্যু করেন এবং 4 সপ্তাহ সময় দেন। এই আমাদের কেসের মেইন ইতিহাস। এখন আপনারা কি চান? এখন আমরা চাই, বাঁচতে চাই। আমাদের চাকরিগুলো তো অ্যাকচুয়ালি আমরা মনে করি যায়নি। আমার একটা প্রশ্ন, আমি আরটিআই করেছি, আমি আরটিআইতে জানতে পারলাম যে আমি পার্টি না। আমার একটা প্রশ্ন, ভারতবর্ষে কি এমন কোনো আইন আছে যে কোনো ব্যক্তি যদি কোনো কেসের পার্টি না হয় তাকে সাজা দিতে পারে? এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা জানার উদ্দেশ্যে নিয়ে আমরা কেস অগ্রসর হয়েছি। আশা করি যেহেতু আমি পার্টি না, এমন কোনো আইন নেই যে পার্টি ছাড়া তাকে সাজা দেওয়া যায়। তো আশা করি হয়তো এখানে আমি ন্যায় বিচার পেতে পারি। আর আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন আপনারা এখন রাজ্যের থেকে কি আশা করেন, আমি নিজেই বলছি আমরা আশা করি দপ্তর যে ভুলটা করেছে, হ্যাঁ, সেই ভুলটা সংশোধন করতে আমাদের মানবদরদী সরকার সেইটা দপ্তরকে সাহায্য করবে, যেন ভুলটা সংশোধন করার ক্ষেত্রে সরকার সাহায্য করবে। এবং সরকারও চায় আমরা বাঁচতে। বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি যে আমাদের একটা অর্ডার আসুক, আমরা দিয়ে দেব, আমাদের তো কোনো আপত্তি নেই, কিন্তু আমরা তো আর আইনের ঊর্ধ্বে না, কেউ আইনের ঊর্ধ্বে না। কিন্তু আমরা যে এখানে এসেছি আমরা আইনের ঊর্ধ্বে, আপনারও না, আইন মেনে সবাইকে চলতে হবে। তো এখন যখন একটা সুযোগ এসেছে, আশা করি দপ্তরের ভুলটা সংশোধন করতে আমাদের মানবদরদী সরকার সাহায্য করবে। এই কারণ 1017 জন লোকই প্রাণের তাগিদে ওনারা এসেছেন সুপ্রিম কোর্টে। এছাড়া কতজন আছে, কি আছে, কোথায় আছে আমি জানি না। যদি আমরা এবার মানে চান্সটা খোলা রেখেছি, যদি ওনারাও চান যে আসতে, তখনই বোঝা যাবে আসলে কতজন রয়েছে। সাংবাদিক বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা জানাই। আজকে আপনাদের কারণেই আমাদের রাজ্যের মানুষের কাছে আমরা আমাদের হৃদয়ের কথা তুলে ধরতে পারব। আসলে মানুষ বা জীব জগতের ধর্মই হলো সে বাঁচতে চায়। হতে পারে আমরা অতি সাধারণ মানুষ, বিগত দুর্ভাগ্যজনিত চক্রের ফলে
এই দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। তবে আমরাও বাঁচতে চাই। আমাদের ওই চরমভাবে বাঁচার আকুতি বর্তমানে আমাদের জন্য সৌভাগ্য চক্রের দরজা খুলে দিয়েছে। পরমপিতার দেখানো পথে চলে শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ সূত্রধর মহাশয়ের সঙ্গে আমরা বর্তমানে সর্বমোট 1017 জন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পেরেছি যে 2014 সালের ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতির রায়ে চাকুরি হারা 462 জন শিক্ষক আমরা নয়। উক্ত রায়ে কোথাও 462 জনের সঙ্গে অন্যদেরও চাকরি চলে গেছে বলে উল্লেখ নেই। এই ব্যাপারে আমরা আমাদের পরামর্শদাতার পরামর্শ ক্রমে 2023-এর প্রথম দিকে মাত্র 17 জন সহযোদ্ধাদের নিয়ে প্রথম কেস করি। ওইখানে সুপ্রিম কোর্ট আমাদেরকে রিমেডি দিয়েছিলেন। পরে 2023 সালের মার্চের দিকে দ্বিতীয়বার কেস করি। ওইখানে আমাদেরকে লিবার্টি দিয়ে ত্রিপুরা হাইকোর্টে পাঠাই। সুপ্রিম কোর্টের রায় কপিতে বলা আছে যে ত্রিপুরা হাইকোর্ট তোমাদের যদি না শুনে তাহলে তোমাদের জন্য আমার কাছে দরজা খুলে আছে, চলে আসবে। এরপরে আপনারা সবাই জানেন যে এখানে হাইকোর্টে ট্রিপল বেঞ্চ গঠন হলো। সেই দিন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ বাবুর যে কেসটা উঠেছিল সেকেন্ড টাইম, অর্থাৎ দ্বিতীয় সেশনে। প্রথম সেশনে তো ট্রিপল বেঞ্চ গঠন হলো, ওখানে অবৈধভাবে এই বেঞ্চ গঠন করে বলা হয়েছিল চ্যাপ্টার ক্লোজ। কিন্তু আমাদের যে লিবার্টি দিয়ে সুপ্রিম কোর্ট পাঠিয়েছেন দ্বিতীয় সেশনে দেখা গেল এটা তো আমরা শুনে নিয়েছি বলে এটা চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছে। পরে তড়িঘড়ি আমরা সুপ্রিম কোর্টে আবার চলে যাই। এরপরে 5 তারিখ জানুয়ারিতে আমাদের প্রথম শুনানি। ওই কেসে যে অন্যান্য শিক্ষকরা যারা মামলা করেছিলেন ওনাদেরকেও ট্যাগ করা হয়েছে এই শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণবাবুর সঙ্গে। বর্তমানে এই কেসটা এমন পর্যায়ে আছে যে আমাদের ডিপার্টমেন্টকে নোটিশ সুপ্রিম কোর্ট করেছে যে আমরা যে তথ্য তুলে ধরেছি যে আমরা চাকরি যাইনি, তার কারণে সুপ্রিম কোর্ট আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন, সঙ্গে ডিপার্টমেন্টকে নোটিশও করেছেন। আমরা আশাবাদী। বিগত দিনে আমরা দেখতে পেয়েছি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা কমিশন গঠন করেন। বাঁচতে চাই। আমাদের চাকরিগুলো তো অ্যাকচুয়ালি আমরা মনে করি যায়নি। আমার একটা প্রশ্ন, আমি আরটিআই করেছি, আমি আরটিআইতে জানতে পারলাম যে আমি পার্টি না। আমার একটা প্রশ্ন, ভারতবর্ষে কি এমন কোনো আইন আছে যে কোনো ব্যক্তি যদি কোনো কেসের পার্টি না হয় তাকে সাজা দিতে পারে? এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা জানার উদ্দেশ্যে নিয়ে আমরা কেসে অগ্রসর হয়েছি। আশা করি যেহেতু আমি পার্টি না, এমন কোনো আইন নেই যে পার্টি ছাড়া তাকে সাজা দেওয়া যায়। তো আশা করি হয়তো এখানে আমি ন্যায় বিচার পেতে পারি। আর আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন আপনারা এখন রাজ্যের থেকে কি আশা করেন? আমি নিজেই বলছি, আমরা আশা করি দপ্তর যে ভুলটা করেছে, হ্যাঁ, সেই ভুলটা সংশোধন করতে আমাদের মানবদর্দী সরকার সেইটা দপ্তরকে সাহায্য করবে, যেন ভুলটা সংশোধন করার ক্ষেত্রে সরকার সাহায্য করবে। এবং সরকারও চায় আমরা বাঁচতে। বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি যে আমাদের একটা অর্ডার আসুক, আমরা দিয়ে দেবো, আমাদের তো কোনো আপত্তি নেই। কিন্তু আমরা তো আর আইনের ঊর্ধ্বে না, কেউ আইনের ঊর্ধ্বে না। কিন্তু আমরা যে এখানে এসেছি আমরা আইনের ঊর্ধ্বে না, আপনারাও না।
আইন মেনে সবাইকে চলতে হবে। তো এখন যখন একটা সুযোগ এসেছে, আশা করি দপ্তরের ভুলটা সংশোধন করতে আমাদের মানবদরিদ্র সরকার সাহায্য করবে, এই প্রত্যাশা রাখি। আর পাশাপাশি রাজ্যের জনগণের কাছে একটা আশা, যেহেতু সুপ্রিম কোর্টে একটা কেস চালানো খুবই কঠিন ব্যাপার, আর্থিক দিক থেকে আমরা দুর্বল, এখন খুব কষ্টের মধ্যে আছি। এই যদি জনগণ আমাদেরকে একটু, মানবতাবাদীরা যদি একটু সাহায্য করে আর্থিকভাবে কেসটা পরিচালনা করতে, তাহলে আমরা খুবই উপকৃত হই। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা। কেসটাতে সুপ্রিম কোর্ট আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরকে নোটিশ করেছে কারণ দর্শানোর জন্য কেন আমাদেরকে ছাঁটাই করা হলো। এই ব্যাপারে আপনারা মোটামুটি অবগত আছেন, তারপর আমি দু একটা কথা বলছি। এই যে এখন যে নোটিশটা করেছে, এর পূর্বের ইতিহাসটা হলো, আমরা প্রথমে সুপ্রিম কোর্টে একটা কন্টেম্প পিটিশন করেছিলাম। এটার মেন পিটিশনার আমি, নারায়ণ সুব্রত, যেটি শিক্ষক। তার পরিপ্রেক্ষিতে কেসটা দুইবার হিয়ারিং হয়। তারপরে আমাদেরকে একটা রেমেডি দেওয়া হয়, বলা হয় যে তোমাদের কাছে আইনের দরজা খোলা আছে, তোমরা সেটা কাজে লাগাইতে পারো। তখন আমরা সুপ্রিম কোর্টে আরেকটা কেস করি, সেটা শোনার পর সুপ্রিম কোর্ট আমাদেরকে লিবার্টি দিয়ে হাইকোর্টে পাঠিয়ে দেয়। যখন হাইকোর্টে কেসটা উঠে, ওই দিন একটা ফুল বেঞ্চের একটা হিয়ারিং ছিল। তো ওই ফুল বেঞ্চের হিয়ারিংটা আগে হয়। আমরা আবেদন করেছিলাম যেন, যেহেতু আমাদের কেসটা সুপ্রিম কোর্ট থেকে পাঠিয়েছি লিবার্টি দিয়ে, ডাবল বেঞ্চে উঠবে, আমাদের কেসটা যেন আগে হিয়ারিং হয়। কিন্তু আমাদের হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট আমাদের কথা শুনেনি। তারা ফুল বেঞ্চের আগে হিয়ারিং করেছে, হিয়ারিং করে ওই কেসটাকে ডিসমিস করে দিয়েছে। পরবর্তী সময় 5 মিনিট পরে আমার কেসটা উঠে, আমার কেসটাকে সিমিলার ম্যাটার বললো ইট ইজ অলরেডি ডিসাইডেড বাই দ্য ফুল বেঞ্চ, এই কথা বলে ডিসমিস করে দেয়। আমরা কিন্তু আশা করেছিলাম, যেহেতু সুপ্রিম কোর্ট পাঠিয়েছে হাইকোর্টে, অত হাইকোর্ট আমাদের কথাটা মনোযোগ দিয়ে শুনবে। তাই আমরা কি করলাম, ওকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কেসটা আবার সাবমিট করলাম। আমি যখন কেসটা সাবমিট করি, তার 20 দিন পরে প্রণব বাবু ওনার কেসটা সাবমিট করে। তখন দুইটা কেসকে ট্যাগ করে জানুয়ারির 5 তারিখ হিয়ারিং হয়। বিচারপতিগণ দেখলেন আমাদের কেসের যুক্তিকতা আছে, তাই তারা জিনিসটাকে আরও ডিটেল শোনার জন্য আরেকটা ডেট নির্ধারণ করলেন। তখন আমরা পিটিশনার ছিলাম 165 জন। ওই আরেকটা ডেটের আগে আমরা আরেকটা এসএলপি জমা দিই স্বপ্নারানী দাস নামে, সেখানে 481 জন আবার পিটিশনার যুক্ত হয়। তো এই যথারীতি 26 ফেব্রুয়ারি কেসটি হিয়ারিং হয়। হিয়ারিং হওয়ার পর বিচারপতিগণ দেখলেন যে আমাদের যে যুক্তিগুলো আমরা তুলে ধরেছি, যেটা আমাদের সঠিকই আমাদের যুক্তিগুলা, তারপরও তিনি বললেন না, কেন এমন হলো, আমার কেসটা ডিটেলস জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। আমাদের অ্যাডভোকেট আমাদের পক্ষ থেকে তখনই নোটিশের কথা দাবি করেছিল, না আমি আর একটু শুনে নিই বিষয়টা কি। তো পরবর্তী সময় তিনি গত 16 এপ্রিল আবার ডেট নির্ধারণ করলেন। ওই পাকে তখন আমরা আরেকটা এসএলপি করি, রেজিনা দেববর্মা নামে, সেখানে 371 জন যুক্ত হয়। এই নিয়ে মোট 1017 জন আমার সাথে যুক্ত হয়। তো বিভিন্ন মিডিয়াতে ওই 700 আসে, 1000 আসে, এটা কেউ না, এটা আমাদেরই কেসের সাথে যারা যুক্ত হয়েছে সেই পিটিশনার সংখ্যাটাই। আর প্রণববাবুর একটা কেস আছে, ওইটাও আমার সাথে যুক্ত হয়, ট্যাগ হয়ে হিয়ারিং হয়। এখন সেদিন লাস্ট ডেটে বিচারপতিগণ আমাদের যে বিষয়গুলো দেখে সন্তুষ্ট হয়ে তিনি রাজ্যের শিক্ষা দপ্তরকে শোকজ করেন আর কি, নোটিশ ইস্যু করেন এবং 4 সপ্তাহ সময় দেন। এই আমাদের কেসের মেন ইতিহাস। এখন পরে ওই কমিশনের রিপোর্টে ওনারা বলেছেন যে আমাদের আসলেই চাকরি চাই। আর আমি বলতে চাই এখানে যে কোর্ট বা আদালত তথ্য প্রমাণ ছাড়া গল্পে
কাউকে বিশ্বাস করে না, রায়ও দেয় না, তারা হলো তথ্য প্রমাণ লাগে। যাই হোক, পরম পিতার দয়ায় আমরা এমন এমন তথ্য পেয়েছি হাতে, যেটার কারণে আমরা বর্তমানে সুপ্রিম কোর্টে টিকে আছি। এবং আমি সেই সব সহযোদ্ধাদের বলতে চাই যারা চাকরিচ্যুত হয়েছেন বলে দাবি করেন। আমরা 1017 জন মাত্র পিটিশনার হয়েছে, এর আগে কোনো কেস, কিন্তু এত সংখ্যক পিটিশনার দেখাতে পারেন। কোর্ট বরাবরই বুঝতে পেরেছেন যে 462 জনের লোকই বরাবর আমার কাছে চলে আছে। আমি বলতে চাই, যারা গড় থেকে এরকম ভাবনা নিয়ে আছেন, উনারা জিতলে আমরাও জিতব, উনারা বৃথা বসে আছেন। কারণ আমরা যারা 1017 জন, আমরা আমাদের নাম, বাবার নাম, আমি কোথায় চাকরি করেছি, এই সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে রাখতে পেরেছি, কিন্তু উনারা তো রাখতে পারেন। এখানে আমি বলবো, আমাদের নেক্সট হিয়ারিংটা হবে 17 তারিখ মে। এই গত রায়ে, গত যে হিয়ারিং শুনানিতে যে সুপ্রিম কোর্ট 4 সপ্তাহ সময় বেঁধে নোটিশ করেছেন, অর্থাৎ আগামী 17 মে আমাদের নেক্সট হিয়ারিং হবে। আমরা সেই হিয়ারিংয়ের আগে যদি কেউ চায় যে আমাদের সাথে যুক্ত হতে, তাহলে এখানে শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ বাবু আছেন, এখানে শ্রদ্ধেয় শিক্ষক সুমন স্যার আছেন, আরও বিভিন্ন জায়গাতে, যেমন শামসুদ্দিন স্যার আছেন নর্থের। আমাদের 8টা ডিস্ট্রিক্টে এরকম ভাগ ভাগ করে লোক রাখা আছে। তাই বিগত কয়েকদিন আগে একটা প্রেসে আমরা দেখেছি, বিভিন্ন সংবাদ মিডিয়াতে, যে আসলে 700 জন পিটিশনার নয়, 1017 জন পিটিশনার। প্রত্যেকেই যার যার ব্যক্তিগতভাবে এই নেই পাওয়ার এই কাজে হাত বাড়িয়েছেন। আমি আপামর জনসাধারণ যারা মানুষের বাঁচা বাড়াকে চায়, যারা আমরা বাঁচুক যারা চাই, যারা মানবতাবাদী, তাদের কাছে আমরা ভিক্ষা করব যে ওনারা যদি চান যে আমরা আর্থিকভাবে আসলে দুর্বল হয়ে পড়েছি, চাকরি যাওয়ার পর বিভিন্নভাবে টেনশনে অনেক লোকই মারা গেছেন, ইতিমধ্যে অনেকে প্রেসারে, অনেকে বিভিন্ন রোগ সুখে ভুগে আছেন, তারপরেও যে আইনি পরামর্শদাতাদের সঙ্গে পরামর্শ করে আমরা জানতে পারলাম যে আমাদের চাকরি যায়নি। ওইভাবেই আমরা আছি এবং আমরা আপামর সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রার্থনা জানাচ্ছি। এই কথাগুলি বলেই আজকের এই আমি আপনার পরিচয়টা। আমি ত্রিপুরী সম্প্রদায়ের শ্রী প্রকাশ দেব বর্মা, আমি জিটি শিক্ষক, আমি খোয়াই মহকুমার, খোয়াই জেলা। সবাই